ব্ল্যাক ম্যাজিকের যে শরীর বন্ধন, সেটা কি হোয়াইট ম্যাজিকের শরীর বন্ধন? কিন্তু কেউ ধুম ধুম করে এই যে হাঁটে না, আওয়াজ হয়তো ওরা শুনতে পাচ্ছে সবাই। কেউ মানে তন্ত্রক্রিয়া দিয়ে প্রেতকে চালনা করেছে, সম্পত্তির জন্য এই তন্ত্রক্রিয়ার অ্যাপ্লাই হয়েছে। এই আচর যখন পড়তো পুরো ফালি হয়ে যেত, ও তোমাকে কোনোভাবেই আসতে দেবে না। তাহলে বাধা কিরকম ভাবে দিতে পারে? গাড়িকে ভেড়ালো ড্রেনের মধ্যে, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটা ঘটছে, রাত একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে টিল দাঁড়িয়ে আছে, এই ছিঁড়ে গেল। মেডিটাল এজেন্ডে স্বাগত জানাচ্ছি আমি দেবপ্রতিম চক্রবর্তী। আজ একটা অন্য রকমের ভৌতিক ঘটনা বলা হবে, আপনারা শুনবেন। সেই ঘটনাগুলো আপনাদের ভেতর দিয়ে কাঁপিয়ে দেবে। এই ঘটনাগুলো আপনারা শুরু থেকে শুনবেন একদম শেষ অবধি। আর আমি এটাই অনুরোধ করব, আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা শেষ করবেন। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটাল লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। আজকে যিনি আছেন আমাদের সাথে, এই মানুষটার কোনো ইন্ট্রোডাকশন লাগবে। এটা অন্য দুনিয়ার একজন মানুষ। শুধু একটাই কথা বলবো, लिबास काला आवाज काला, मैं अंधेरे का प्रतीक। लिबास काला आवाज काली, मैं अंधेरे का प्रतीक हूँ। तुम सब राम बन जाओ, मैं रावण ही सही। নমস্কার, অশোক মহারাজ দার সাথে আজকে প্রথমবার মেডিটাল এজেন্ডে আপনার সাথে আর বেশি দেরি না করে আজকে ভৌতিক ঘটনা শুরু থেকে শুরু বলবো। ভৌতিক ঘটনার যে বিষয়টা নিয়ে আজকে আমাদের এই আলোচনাটা, সেই বিষয়টা যদি আমরা ভৌতিক ঘটনাটাকে ভৌতিক ঘটনা না বলে আমরা বলতে পারি যে এটা একটা ব্ল্যাক ম্যাজিকের একটা বড় অধ্যায়ের একটা অংশ। মোটামুটিভাবে সবাই জানে আমাকে যে আমি কালা জাদুর উপরেই কাজ করি, ভূত প্রেত এইগুলো নিয়েই থাকাই আমার অভ্যেস। একদম ছোটবেলার থেকেই ভূত প্রেতের সঙ্গে যুক্ত। তো জীবন দশায় আজকে অর্ধ বৃদ্ধ অবস্থা, মানে একদম বুড়ো হওয়ার কাছাকাছি জায়গায় আছি। সেখানে দাঁড়িয়ে ঘটনার শেষ নেই, প্রচুর আমার জীবন দশায় ঘটনা ঘটেছে যা ভৌতিক রূপ নিয়েছে। কিন্তু তথাকথিত আমরা যেরকম ভাবে ভূতের কথা ভাবি, এই ভূতে ধরলো, এই চোখ বড় বড় করে হা 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 করে হাসবে, উড়ে উড়ে যাবে, এরকম ভূতের ঘটনা কিন্তু নয়। বেসিক্যালি ভূতের ঘটনা এরকম হয় না। সিনেমায় আমরা দেখি উল্টো উল্টো করে চলে গেল, ওপরে ছাদে গিয়ে উল্টো হাঁটছে, ঘটনাগুলো ঠিক কখনো এরকম হয় না। কিন্তু ভৌতিক ঘটনা আসলে হয়। এই ভৌতিক ঘটনা দুটো অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা ভৌতিক জিনিসটাকে সবসময় লক্ষ্য করেছি। এই ডেসক্রিপশনটা না দিলে না ব্যাপারটা ভৌতিক ঘটনাটাকে বুঝবে না। একটা হচ্ছে চলতে ফিরতে কোনো ভূতের আবেশ কারুর উপরে চলে আসা, আর একটা হচ্ছে তন্ত্রোক্ত উপায়ে ভূতের আবেশ কারুর উপরে দেওয়া। সেটা নেগেটিভও হতে পারে, আবার পজিটিভ। হ্যাঁ, এবার ভালোর জন্য করলে ভালো আর খারাপের জন্য করলে খারাপ। মানে সে তোমাকে সাপোর্ট করবে ভালোর জন্য হলে, আর সে তোমার বিপক্ষে যাবে খারাপের জন্য হলে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা খারাপের ওপরে ছিল। আজ থেকে বহু বছর আগেকার ঘটনা, নাই করে হয়ে গেল তোমার ধরে রাখো 15 থেকে 18 বছর আগেকার ঘটনা হবে। আমার কাছে একটা, আমার পেশেন্ট বলা তো ভুল, আমাদের কাছে তো পেশেন্ট কথাটা হয় না, আমার ক্লায়েন্ট হয়। এক ক্লায়েন্ট আমার কাছে আসে, জেনারেলি আমি টিভি মিডিয়া, আমাদের ফেসবুক, নানা রকম মিডিয়াতে থাকার জন্য, অনলাইনে থাকার জন্য, তো আমার সেই মিডিয়া দেখে আমার কথা শুনে আমার কাছে আসে মা এবং মেয়ে। মেয়ের জীবনে ঘটা ঘটনা কিন্তু, এবং ওরা দুই বোন। এই ঘটনাটা দু বোনের ক্ষেত্রেই ঘটেছে। দুই বোনের ক্ষেত্রেই ঘটেছে। দু বোনের ক্ষেত্রেই ঘটেছে।
কিন্তু দু বোনের ক্ষেত্রের মাত্রায় দু রকম ছিল। যদি তুমি নিজের থেকে সে জিনিসটা না দেখো তাহলে বিশ্বাস করবে না যে এটা কি হয়, এটা বাস্তব। যাদের জীবনে ঘটেছে তাদের জীবনে আমি যখন বলবো ঘটনা, বলবে হ্যাঁ এ তো আমার জীবনে ঘটেছে কিন্তু মাত্রায় কম, বাট ভৌতিক। দেখবে মাঝে মধ্যেই হঠাৎ করে আমার শরীরে কেটে যায়, সরু করে কাটা পড়ে, এটা আঁচড়ের সরু দাগ হয়, কি করে লাগলো বুঝি না। এটা কিন্তু একটা ভৌতিক ঘটনার সাক্ষী সে। কিন্তু এই যে ঘটনাটা বলবো এটা কিন্তু এত ছোট ব্যাপার ছিল না, তাই ঘটনাটা ঘটনা। কারণ ওই সরু সরু কাটা প্রচুর মানুষের কাছে হয়, প্রচুর মানুষের জীবনে হয়েছে, কিন্তু এদের ঘটনাটা ঠিক অন্য রকম। এদের ঘটনাটা তুমি যদি দেখো তাহলে আঁতকে উঠবে। যখন আমার কাছে আমার সেই ক্লায়েন্ট আসে, সেই ক্লায়েন্টের সঙ্গে আমি যখন কথা বলি তো ওরা ঘটনাটা জানে যে তাদের উপরে এই ধরনের ক্রিয়া হচ্ছে, মানে আমাকে বলতে হয়নি যে কোনো ভৌতিক আবেশ তোমার ওপর আছে, তন্ত্রোক্ত ক্রিয়া, কোনো কিছু বোঝাতে হয়। সে মানুষটা যখন আসে আমার কাছে তো আমরা সবকিছু কথা বলি, তা আমি আমার বর্ণনা যখন শুরু করি বলছে হ্যাঁ আমার এগুলো জানি, আমরা আমাদের জীবনেই ঘটনা ঘটছে। রাত্রিবেলা ঠক 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 আওয়াজ হচ্ছে দরজায়, হ্যাঁ না মানে ডাকছে না, শুধু আওয়াজ করছে ঠক ঠক, আবার ঠক, মানে দুবারের বেশি সে আওয়াজ কিন্তু হচ্ছে না। দরজা খুলছে, কিছু নেই, শুয়ে রয়েছে, মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে সামনে, কালো ছায়া একটা দাঁড়িয়ে রয়েছে, ভালো করে দেখছে গায়ে, আবার শুয়ে থাকছে যখন তখন। এই ঘটনাগুলো স্বাভাবিকভাবে ঘটছিল তাদের উপর, কিন্তু একটা সময়ে গিয়ে তাদের এই ঘটনা আরো ভয়ঙ্কর আকার নেয়। তার আগে তাদের বাড়িতে জিনিস পড়ে যাওয়া, ধূপ ধূপ করে জিনিস পড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে উঠছে, ছাদের ওপর হাঁটছে, এই হাঁটার যে আওয়াজ, মানে কেউ ভারী অবস্থা, আমরা খুব সন্তর্পণে হাঁটলে আওয়াজ হয় না, কিন্তু কেউ ধুম ধুম করে এই যে হাঁটে না, আওয়াজ হয়তো ওরা শুনতে পাচ্ছে সবাই। এবং শুধু যে দুই বোন শুনতে পাচ্ছে এটা না, বাড়ির সবাই কিন্তু শুনতে পাচ্ছে। এবং আওয়াজটা হচ্ছে ছাদের ওপরে, যখন ছাদে যাওয়া হচ্ছে কিছু নেই, কেউ নেই, ছেড়ে কিছুই নেই, কিচ্ছু নেই, ভাবতে পারে অন্য কোনো জন্তু জানোয়ার কিছু আছে, কিচ্ছু নেই, পরিষ্কার। এবং যখন তারা যাচ্ছে খুব আস্তে আস্তে গেছে, প্রথম প্রথম তো এমনি যেত, তারপর যখন বুঝতে পারলো কিন্তু ধরতে হবে, ধীরে সুস্থে উঠেছে, মানে ব্যাপারটাকে ধরার জন্য, তবু তাদের দেখছে কিছু নেই। সেরকম অবস্থায় তারা আমার কাছে আসে। এবং এই ক্রিয়া যখন আমি শুরু করি তখন এই ক্রিয়া করতে করতে আমার ক্রিয়ার জ্ঞান শক্তির দ্বারা আমি বুঝতে পারি যে এটা তন্ত্রোক্তভাবে ক্রিয়াটা ঘটেছে, কোনো ভূত প্রেত এদের পিছনে পড়ে, কেউ মানে তাদেরকে তন্ত্র ক্রিয়া দিয়ে প্রেতকে চালনা করেছে। যেখানে প্রেত ভৌতিক আকার ধারণ করে, অর্থাৎ তাদেরকে এই প্রবলেম দিচ্ছে। এমনি অবস্থায় ভূতে ধরলে অন্য রকম হয়, অর্থাৎ কারোর বাড়িতে ভূতের উপদ্রব রয়েছে, হান্টেড হাউস, এগুলো এটা একদম ডিফারেন্ট। কিন্তু এটা তার শারীরিক অবস্থার ওপরে হানি ঘটায়, মানে পার্টিকুলারলি ওদেরকেই ক্ষতি করবে, হার্ম করবে, ওদের ওপরেই আঘাত আনবে। যখন আমি তাদেরকে এই বিষয়টা তুলে ধরি তখন তাদের থেকে পরিষ্কার ব্যাপারটা আসে যে সম্পত্তির জন্য এই তন্ত্রক্রিয়ার অ্যাপ্লাই হয়েছে, এবং সেটা তারা জানে, কে করেছে, কোথায় করেছে সেটা জানে, সবই জানে। যখন আমি তাদের কাছে ওপেন করি ব্যাপারটা যে তোমাদের এরকম ব্যাপার হচ্ছে, তন্ত্রের কোনো অ্যাপ্লাই তোমাদের ওপর হচ্ছে, এটা থেকে সাবধান থাকতে হবে, আর তন্ত্রের অ্যাপ্লাই হলে তখন কি কি সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো যখন আমি বলি, তখন তারা বলে যে হ্যাঁ এটা আমাদের হচ্ছে। এটা কিরকম, যে ঘটনাটা ঘটতো সেটা কিন্তু আটকে ওঠার মতো। আমরা সাধারণত ভূতের আঁচড় বা ভূতের যে ধরার ফল, অর্থাৎ প্রেতে ধরতে গেলে যে আঁচড় পড়ে সেটা সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম, অনেকটাই বিড়ালের আঁচড়ের মতন, বা একটা আলপিন দিয়ে কাটলে যেরকম হয় সেরকম সরু।
রক্ত বেরোয় কখনো বা একটু জ্বালা করে, ব্যাস এই রক্তটা যৎ সামান্য, একদম অল্প অল্প, না বেরোবার মতো, ফোটাফোটা একটু একটু একটু। কিন্তু এদের ঘটনাটা ছিল ব্যতিক্রমী ঘটনা। এই আঁচড় যখন পড়তো পুরো ফালি হয়ে যেত, মোটা করে, মানে একটা ব্লেড চালালে যেরকম হয় সেরকম, এবং সেই ব্লেড ওই হালকা নয় কিন্তু, পুরো ফালি মাংসটা, পুরো ফালি, ভিতরের মাংস দেখা যাচ্ছে, গল গল করে রক্ত বেরোচ্ছে সেলাই করানো। একদম। এবং যখন এটা জোড়া পড়ে গিয়ে ঠিক ওদের মোটা ভাবে সেই দাগ, এবং এই পায়ে হাতে গায়ে এই ফালি সারাক্ষণ পড়তে প্রচন্ড থাকতো যন্ত্রণাদায়ক। একদম। এই অবস্থা সে আমার কাছে, পেশেন্ট আমার কাছে অর্থাৎ ক্লায়েন্ট আমার কাছে আসে, যথারীতি আমার ক্রিয়া চালু হয়। তো এটাকে যদি তুমি সঠিকভাবে না ধরতে পারো তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর আকার নেয়। কারণ প্রেত জানে তুমি আমার কাছে আসছো, ও তোমাকে কোনোভাবেই আসতে দেবে না। বাধা দেবে। তাহলে বাধা কিরকম ভাবে দিতে পারে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। ও আমার কাছে আসার সময় গাড়িকে ভিড়িয়ে দিল একদম, গাড়িকে ভেড়ালো ড্রেনের মধ্যে, চলো আবার তুলে তালে আসছে, আর একটা গাড়ি এসে ওকে পুরো থেতলে দিয়ে চলে গেল। 5 বার ট্রাই করেছে সে আমার কাছে আসার জন্য। আমার এখান থেকে তার বাড়ির দূরত্ব 15 থেকে 20 মিনিটের। 5 বার ট্রাই করেছে, নিজের গাড়িতে, রিক্সায়, হেঁটে। 5 বার ট্রাই করার পর ফোন করে পুরো ঘটনা বলেছে যে আমরা আসতে পারছি না, রাস্তায় আমাদের কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে। এবং শুধু সন্ধ্যেবেলা হচ্ছে এটা না, রাত্রিবেলা হচ্ছে ঘটনা এটা না, কিন্তু দিনের বেলাতেও এদের এই ঘটনা ঘটছে। যখন তারা ডিটেলস আমাকে জানায়, জেনারেলি ফোন তো আমি ধরি না, আমার অ্যাসিস্ট্যান্টরা ধরে, ওরা আমাকে জানায়, তখন আমি এখান থেকে ওদেরকে শরীর বন্ধন করি, তারপর তারা কিন্তু আমার কাছে আসতে পারে। এবং যখন আমি ওদের কাজ শুরু করি, শরীর বন্ধন কি করা যায়? মানে অন্য একটা জায়গায় আছে, সেরকম ভাবে করা যায়? এটা করা যায়, করা যায়। তার কারণ তোমাকে বুঝতে হবে যিনি এই ক্রিয়াটা করছেন তার ক্ষমতা কতটা, সে কত দূর অবধিতে সেই বন্ধনটাকে পাঠাতে পারে। ধরো তুমি একটা ঢিল নিলে, আমি একই ওজনের দুটো ঢিল নিলাম, তুমি ছুড়বে আমিও ছুড়বো, একই জায়গায় গিয়ে কি পড়বে? কেন না? টিপ করে ছুড়লে পড়বে, আবার না, ধরো দুজনেই জোরে ছুড়লাম, দূরত্বটা কি একই থাকবে? কেন না? কার জোর বেশি তার সেই বুঝে দূরত্ব হবে। এখানেও সেরকমই, যার জোর বেশি সে তত দূর অবধি বন্ধনকে পাঠাতে পারবে, তত দূর অবধি কন্ট্রোল করতে পারবে। এখানে আবার আমাদের তন্ত্রের ভাষায় বলা হয় যার অরা শক্তি বেশি থাকবে সে তত দূর অবধি তাকে কন্ট্রোল করতে পারবে, যার অরা শক্তি কম সে কম জায়গাকে কন্ট্রোল করবে। তো আমি তাদেরকে এখান থেকে তাদের ডিটেলসটা নিয়ে ছবি পাঠাই, আমি তাদেরকে সেই হিসেব করে কন্ট্রোল করার চেষ্টা করি এবং তাদেরকে শরীর বন্ধন করি। এবার প্রশ্ন অনেকের থাকে নানা রকম যে আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের যে শরীর বন্ধন সেটা কি হোয়াইট ম্যাজিকের শরীর বন্ধন? তাহলে হোয়াইট ম্যাজিকটাকে জানতে হবে। হোয়াইট ম্যাজিকটা যদি আমরা দেবশক্তি বা দেবী শক্তি ভাবি, ব্ল্যাক ম্যাজিকটাকে যদি আমরা আত্মা শক্তি বা ভৌতিক শক্তিকে ভাবি, তাহলে ব্ল্যাক ম্যাজিক দিয়েও কি শরীর বন্ধন করা যায়? করা যাবে। তার কারণ আমি কিছুক্ষণ আমরা কি বললাম, সোলটা গুড না ব্যাড, তাকে কোনটার দায়িত্ব দেওয়া হচ্ছে, কে নিচ্ছে দায়িত্ব। হ্যাঁ, সেই আমি তখন আমাদের যে কঙ্কালি আছে, তোমরা নিচে যখন দেখেছো দেখবে কানে, যে যাদেরকে আমরা উপাসনা করি তাদেরকে সেই ছবি তাদের মুখের মধ্যে দিতে হয়, দিয়ে জাগিয়ে তাকে পাঠাতে হয় যে অমুক জায়গায় আছে, নিয়ে আসো রক্ষা করে আমার কাছে, দায়িত্ব তোমার একে রক্ষা করার। সেইভাবে সে তাকে নিয়ে আসে।
তার কাজ শুরু হয়। যখন তার কাজ শুরু হয়েছে, এবার তাকে ওখানে প্রবলেম দিতে আর পারছে না, কিন্তু প্রবলেম দেওয়া শুরু করেছে তার বাড়িতে। তাদের ব্যবসা ছিল, ব্যবসাকে একদম ধূলিসাৎ করে দিল, কারণ যাতে সে কোনোভাবে আমার কাছে আসতে না পারে। বাড়িতে অশান্তি শুরু করিয়ে দিল। সেই অবস্থায় অশান্তির সাথে সাথে বাড়িতে উপদ্রবের মাত্রা প্রচন্ড পরিমাণ তৈরি করে দিয়েছে। মানে কি বলবো তোমাকে, ওদের বাড়িতে তো একটা পচা গন্ধ বেরোতে শুরু করলো। বাসন রান্নাঘর থেকে অটোমেটিক পড়া শুরু করলো, পুরো বাসন নিচে, ফ্রিজ উল্টে পড়ে আছে। মানে একদিনই হচ্ছে না, এটা কন্টিনিউ? এটা কন্টিনিউ। এবার আবার আমাকে জানাচ্ছে এই ঘটনা। তখন আবার সেই প্রেত দিয়ে তার বাড়িকে বন্ধন করতে হয়। মানে কাউকে ঠিক করতে গিয়ে আমাকে তার বাড়ি পর্যন্ত বন্ধন করতে হচ্ছে। যখন ওরা আমার কাছে এলো, তখন যে শক্তিটা ওদেরকে কন্ট্রোল করছিল, অর্থাৎ ক্ষতি করছিল, সেই শক্তি চেষ্টা করলো আবার আমাদেরকে ক্ষতি করার। তখন আমাদেরও আমাদের জায়গাটাকে আবার সেই বন্ধন করতে হলো, সিঙ্গেল ভাবে সব বন্ধন করে এবার তাদের ওপরে আক্রমণ করতে হলো। ও যখন আমার বাড়িতে আসা শুরু করলো, ওর সাথে সাথে ও এত দূর অব্দি, ও তখন আমার বাড়িতে আসা শুরু করলো। প্রেত সিনেমায় তোমরা দেখবে, এখানে প্রেত যায় সঙ্গে, দেখে, এটা কিন্তু 100%। প্রেত লেখা পড়তে পারে না, প্রেত নিজে লিখতে পারে না, তাই একটা মিডিয়েটর লাগে লেখার জন্য। ওরা শুনতে পারে, ওরা দেখতে পারে, ওরা ধরার চেষ্টা করে, ধরতে পারে না। তাই ওদের নখটুকু সবসময়, ওদের হাতের পাঞ্জার শুধু নখটুকু ব্যবহার হয়, যার ফলে ওই আঁচড়গুলো পড়ে, আর কিছু পড়ে না। কিছু কিছু জায়গায় ভৌতিকের মধ্যে কালো কালো দাগ পড়ে শরীরে, রক্ত জমাট বাঁধার, আঘাত লাগলে যেরকম হয় রক্ত জমাট বাঁধার দাগ পড়ে, কিন্তু ব্যথা লাগেনি কোনো, ওটা ভৌতিকের মুখের দাগ। বুঝেছো? এই জায়গাগুলো হয়। যখন ওরা আমার কাছে 2 বোন, তো 2 বোনের মধ্যে এক বোনকে ওপর থেকে নিচেই ফেলে দিল, ঠেলা দিয়ে, সিঁড়ি থেকে নিচে। বাড়িতে এক বোনকে সিঁড়ি থেকে নিচে। দেখবে তুমি যখন নিচে নামছো, স্লিপ কাটলে তুমি বলতে পারবে আমি স্লিপ কেটেই পড়েছি, কিন্তু কেউ যদি পিছন থেকে ঠেলে দেয় সেটা কিন্তু বলা যায়। সে কিন্তু সজ্ঞানে, সে বলছে আমাকে কে সিঁড়ি থেকে ফেলে দিল। কাজ চলছে তাদের, এতটা পাওয়ারফুল, কারণ ওটা অনেক বছরের পুরনো হয়ে গেছিল, কিছুতেই ছাড়তে চাইছে না। রাত্রিবেলা শুয়ে আছে, হঠাৎ ওদের চাদর নেই নিচে, গায়ের চাদর। রাত্রে শুয়ে আছে, কে পা ধরে নাড়িয়ে দিচ্ছে, মারাত্মক মানে ইনসিডেন্ট। একদম। মানে কোনো একটা হার্ট যদি উইক থাকে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তুমি একটা জিনিস বোঝো, যে শুয়ে আছো আর তোমাকে আমি ডাকছি, চোখ খুলে দেখলে ঠিক আছে, তোমাকে আমি নাড়িয়ে দিয়ে ডাকলাম আর তুমি ভাবলে কেউ নেই, তাহলে কেমন? এই হার্ট যদি উইক থাকে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। শুয়ে আছো চাদর নিচে, তোমার গায়ের কম্বল চাদর নিচে, লিটারেলি নিচে ফেলা। খাটে শুচ্ছে, খাট খটখট খটখট করে নড়ছে। এই উপদ্রব ওদের বাড়িতে প্রচন্ড পরিমাণে হতে শুরু করলো। এটা অনেক দিনই হয়েছে। এ লড়াই মোটামুটি ভাবে আমাদের চললো কম বেশি 2 মাসের ওপর, ওই 3 মাসের কাছাকাছি এ লড়াই চলেছে, এবং পার ডে লড়াই হচ্ছে। পরিবারটার উপরে কতটা মানসিক প্রেসার ছিল? এই পরিবারের ওপরে মানসিক অত্যাচার প্রচণ্ডভাবে হয়েছে, এবং এটা যদি না বার করা হতো তাহলে এদের প্রাণহানির ঘটবার সম্ভাবনা অনেকটা বেশি ছিল, কারণ এদের খাওয়া বন্ধ হয়ে গেছিল,
এদের চোখের তলায় কালি পড়া শুরু করেছে, এদের আস্তে আস্তে শুকোতে শুরু করেছে। অত হৃষ্টপুষ্ট মানুষ যখন আমি 3 মাস পর যখন ওদের শরীর আর 3 মাস আগের শরীর দেখলে তুমি বুঝতে পারবে যে হসপিটাল থেকে মনে হয় ফেরত এসে সুস্থ হয়ে 3 মাস পরে দাঁড়িয়েছে, আর এখানে হসপিটালের রোগী। এদের জীবনে এত ভয়ঙ্করভাবে সারা শরীরে ফালি ফালি হচ্ছে, 2 দিন 3 দিন বাদে বাদেই ফালি, আঁচড়ের দাগ, রক্ত হু হু করে পড়ছে, ব্যান্ডেজ করতে হচ্ছে। সব কিছুর পরে মনে আছে একদম কন্ট্রোল। এদের জলে যাওয়া বারণ ছিল, সমুদ্রে গেছে, ব্যাস আবার ধরেছে। পুরো পায়ের এখানটা ওদের ফালি করে দিল, 3টে আঙ্গুলের দাগ, পুরো 3টে নখের ফালি। এটা কি মানে চেঁচে চেঁচে ওরকম ডিপ করে খালি করছে? অ্যাকচুয়ালি তো এই যে ভৌতিক ঘটনাটা এদের সঙ্গে হচ্ছে, যে আত্মাটাকে পাঠানো হয়েছিল এদেরকে মেরে ফেলার জন্য, এটা সম্পত্তির জন্য ঘটনাটা ঘটেছিল এদের উপরে। এদের যেহেতু অর্থশালী লোক, আর কলকাতার জায়গায় জমির দাম অনেক, সেখানে যখন অনেকটা জমি, অনেক বড় সম্পত্তি, তো সেটাকে নেওয়ার জন্য এদের 2 মেয়ে যদি মরে যায় তাহলে রয়ে গেল, আর কিছু নেই। মানে যারা করেছে তারা পরিবারেরই কেউ? একদম বলা তো যাবে না, কিন্তু পরিবারেরই কেউ। সেই জন্যই তারা জানতো যে কে করেছে, কারণ এদের কাপড়ের ওপরে কাপড় চুরি হয়েছিল একসময়। যখন লাস্টে আমি সব কিছু করে যখন অনুভব করলাম যে অমুক জায়গায় আছে, তোমরা একটু দেখো, তখন তারা সেই জায়গা খনন করে, খুঁড়ে যখন বার করে প্লাস্টিকের মধ্যে ওদের ছবি, গলে গেছে অনেকটা গলা ছবি, ওদের ব্যবহার করা কাপড় দিয়ে পুতুল বানানো রয়েছে, সেখানে লেবু পচা হয়ে রয়েছে, লেবু একদম পচা, ওখানে কিছুটা মাংসের মতন জিনিস, সবই পচে গেছে, অনেক পুরনো তো পচে গেছে। তোমার বড়শি, ব্লেড, বড় বড় সুচ দেওয়া ছিল, কিছু তন্ত্রোক্ত জিনিসপত্র পুতুলটার মধ্যে করে বেঁধে প্লাস্টিকের মধ্যে করে, যাতে মালটা পুরো নষ্ট না হয়, মালটা যেন টেকে, নাহলে তো মাটির তলায়। হ্যাঁ, মালটা যেন ঠিক থাকে, সেই প্লাস্টিকে করে সেটাকে পুঁতে দিয়েছে তাদের বাড়ির কোণে। আর সেইখান থেকেই কিন্তু প্রত্যেকদিন সেইখান থেকেই ব্যাপারটা উঠতো, ঊর্জাটা কিন্তু ওখান থেকে, অর্থাৎ প্রেতটা যখন ঢুকতো তখন ওখান থেকে ঢুকতো, এবং ওরা বুঝতে পারতো যে ওদের বাথরুমের ওই সাইড থেকে ব্যাপারটা আসতো। কেউ হেঁটে আসছে, বাথরুমের ওখান থেকে এসে তারপর সিঁড়ির ওপরে উঠছে, সেটা ওরা বুঝতে পারত। ওই হিসেব করেই আমরা আস্তে আস্তে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করি যে এইখানটা তাহলে একটুখানি খোঁজা যাক কি হচ্ছে। এটা আবার তুমি স্পটে গিয়েও লেবু ধরে বুঝতে পারবে যে এখানে নেগেটিভ ঊর্জা আছে। আমরা সেটা যাইনি, আমি ওদেরকে জায়গাটায় ঘর থেকেই আইডেন্টিফাই করি যে তুমি এই জায়গাটা দেখতে পারো, আমার মনে হচ্ছে। এটা কি বলা যাবে লেবু ধরে বোঝা যায়? লেবুটাকে কি হয়, লেবুটা আমরা সুতোর মধ্যে গাঁথি, যেটা সিনেমায় দেখেছো, লেবু ঘোরে টু ঘোরে, ওরকম। তো লেবুটাকে মন্ত্রপুত করতে হয়। এবার যে মন্ত্রটাকে চালাতে পারে তারই মন্ত্রে চলবে লেবু, যে চালাতে পারে না তার মন্ত্রে চলবে না। এবার যখন তুমি এই লেবুটাকে নিয়ে ধরো একটা নেগেটিভ জায়গায় যাবে, যত বেশি নেগেটিভ জায়গায় ঢুকবে ও তত বেশি অ্যান্টি ক্লকওয়াইজ জোরে জোরে ঘুরতে থাকবে এরকম ভাবে। এবার তুমি যেই পজিটিভ জায়গায় যাবে ও স্ট্রেট ঘুরতে থাকবে, এবং যত ক্লকওয়াইজ ঘুরবে, এবং যত পজিটিভ জায়গায় যাবে ও তত জোরে ঘুরবে। তো যখন আমরা কারোর ধরো এই নেগেটিভটাকে বার করি, তো আমরা ঘুরতে 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 যেখানে সব থেকে বেশি ঘুরে তারপর আবার স্লো হয়, আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোকে মার্ক করি। এই লেবু তোমাকে বলে দেবে যে ওর মধ্যে, কারণ ওর মধ্যে একটা আত্মাকে টেনে আনা হয়, সেই আত্মাই ওই ব্যাপারটাকে বার করে যে এখানে এই প্রবলেমটা আছে, কারণ তাকে সেটাই কমান্ড করা হয়।
সবই তন্ত্রের ওপর দিয়ে ক্রিয়া হয়। ওদেরও সেরকমই, ওদের যখন আমরা চৌসার করি, একটা চৌসার বলে ক্রিয়া হয়, খণ্ডন ক্রিয়াতে ওদের বাড়িতে উৎপাত, এই যে উৎপাতটা হচ্ছিল, এই উৎপাতটা কিন্তু এই যে গত 3 মাস বললাম যে 3 মাসের মধ্যে আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যায়। শুরুতে কিন্তু অনেক বেশি উৎপাত, আমি যখন খণ্ডন ক্রিয়া করি উৎপাত শুরু হয়ে যায় প্রচণ্ডভাবে, ফেলে দেওয়া, তোমার খাট ধরে নাড়ানো, পা ধরে নাড়ানো, চুল ধরে টানা, ধাক্কা দেওয়া, বাসন ফেলা, ভয় দেখানো, সব ঘটনা ঘটছে। আবার দ্বিতীয় বোনটার ক্ষেত্রে, যার সব থেকে বেশি কেটে দিচ্ছিল যার শরীরে, তার শরীরের ঘটনা আরো ডেঞ্জার। দেখবে আমরা বন্ধুরা এসে ওই চোখ টেপে না, পিছন দিয়ে আমরা চোখ ধরি না, ওরকমই যদি চোখ না ধরে কেউ ঘাড়ের সামনে নিঃশ্বাস ফেলে কেমন লাগবে? হয়তো লাগবেই। তার ঘাড়ের সামনে কিন্তু নিঃশ্বাস পড়তো সবসময়। যখনই সে একলা থাকতো, তার পরিষ্কার বুঝতে পারছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, তার নিঃশ্বাসটা পড়ছে। এদের সব ক্রিয়া যজ্ঞ বিভিন্ন রকম হয়। যখন আমি চৌসার ক্রিয়া করি, একটা চৌসার ক্রিয়া হয়, এই চৌসার ক্রিয়া যখন আমি করি তখন এ অনেকটা কন্ট্রোলে চলে আসে। কারণ চৌসার ক্রিয়া আমরা হিন্দু মুসলিমের সমন্বয়ে এই ক্রিয়াটা করি। হিন্দু ক্রিয়া করা হয়, অর্থাৎ কালাজাদুর ক্রিয়া করা হয়। একটি বিশেষ প্রেত আছে যে ধরে সবাইকে, যেরকম পুলিশ আছে, এরকম বড় আধিকারিককে তোমাকে কন্ট্রোল করতে হয়, যার ক্ষমতা আছে। সোলগুলোর মরে গেলেও সেই আইডেন্টিটিটাই থাকে তার। কিন্তু ধরো তুমি অভিনেতা, তুমি মরে গেল, তোমার ওই আত্মার যে আইডেন্টিটি সে অভিনয় করে। কিন্তু আবার বলে না, মরে গেলে যে পরের জন্ম হয়, ঠিক আছে, যেখানে সোলটা দেহটা বদলে দেয়, দেহটা বদলায়, তার আইডেন্টিটি বদলায় না। সেই জন্য দেখবে অনেক বাচ্চা আছে, বা আমরাও যে এই আঁকাতে ভালো, অটোমেটিক কিরকম যেন আঁকাতেই ভালো, খেলায় এই অটোমেটিকলি খেলায় ভালো। আরে কেউ 8-10 বছরের বাচ্চা খুব ভালো ক্রিকেট খেলছে কি করে? আমরা মাঝে মধ্যেই দেখি যে যেটা বলে গড গিফটেড। তো আগের থেকে ওটাও। তো সেই রকমই সোলকে আমরা ক্যাপচার করে রেখেছি। অন্তত আমরা বলতে অ্যাকচুয়ালি আমাদের বংশ পরম্পরায় তো এই তন্ত্র, তাই আমরা কথাটা বেরোই। বাবা এখন নেই, তো ওটাকে ক্যাপচার করো। তো ওকে দিয়ে আমরা এই কাজটা করি আমি, চৌসার ক্রিয়া। তো ওর কাজ হচ্ছে যার শরীরে যে নেগেটিভ জিনিস আছে, সেটা কোনো বান মারা হোক আর গ্রহদোষ যেরকম যাই হোক, সেই নেগেটিভটাকে নিয়ে অ্যাসেম্বল করে ও ওই পুতুলের মধ্যে রাখে। তো আমরা যে ক্রিয়াটা করি, একটা থালার মধ্যে একটা পুতুল থাকে, তোমার নামের পুতুল থাকবে, সেখানে প্রদীপ, চুড়ি, লেবু, তন্ত্রের বিভিন্ন সামগ্রী দিয়ে থালাটাকে তৈরি করা হয়, এবং বিশেষ মন্ত্রের মাধ্যমে তোমার চারপাশে ঘুরিয়ে তোমার নেগেটিভ এনার্জিটাকে ওর মধ্যে আনার চেষ্টা করা হয়, এবং সেটাকে কাজ করে ওই আত্মাটা, যে ওখান থেকে ওখানে। সেই জন্য তোমার নামেরই পুতুলটা হয়, মানে যার কাজ তার নামের পুতুলটা হয়। ওকে বোঝানো হয় যে সাবজেক্টটা এটা, বুঝতে পেরেছো? ওখানে ওকে ওই সাবজেক্ট পুতুলের মধ্যে ওকে অনুপ্রবেশ করানোর আমরা চেষ্টা করি। এটা হলো একটা পার্ট। এবার এটাকে নিয়ে তো রাখতে হবে কোথাও। জেনারেলি আগে কি হতো, এটা কৌটোর মধ্যে বন্ধ করে, দেখবে এখানে যে বোতলে ভূতবন্দীকরণ এগুলো হতো। এটাকে আমি আরেকটু পাওয়ারফুল করেছি, সেটা হচ্ছে নিয়ে গিয়ে 4 রাস্তার মাঝখানে রাখতে হয়, এবং এই 4 রাস্তার মাঝখানে যখন হয় তখন 4টে মুয়াক্কেল সৃষ্টি হয়ে যায়। মুসলিম ক্রিয়াতে চলে গেল, কনভার্ট হয়ে গেল। এবার হিন্দুর থেকে গিয়ে মুসলিমের কাছে কনভার্ট করা হলো সুলেমানি ক্রিয়াতে, অর্থাৎ সুলেমানি ক্রিয়া 4 মুয়াক্কেলের আন্ডারে তাকে দিয়ে দেওয়া হলো। সে ডিস্ট্রয় করে দেবে তাকে। আর বোতলে থাকলে কি করবে? ডিস্ট্রয় হবে না তো। বোতলে দেখবে এখানে সমুদ্রের পাশে, জঙ্গলে পুঁতে দেওয়া, গুহার ভিতরে রেখে দেওয়া, সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া। আমরা জিনের গল্প শুনেছি, সবসময় দেখবে সমুদ্রের পাশে একটা প্রদীপ, সেটাকে ঘষলেই জিন বেরোলো, খুললে বোতল খুললে ভূত বেরোলো। এই ধরনের জিনিস তখন করা হতো বোতলের মধ্যে, প্রদীপের মধ্যে। ওখানে ইনপুট করে সিল করে বন্ধ করে পুঁতে দেওয়া। ফার্দার যখন খুলে দেওয়া হবে, ও অটোমেটিকলি সেখান থেকে আবার বেরিয়ে আসতে। সেটাকেই আমি অন্যভাবে
ক্রিয়াটাকে তৈরি করি, যে ক্রিয়াটায় জিনিসটাই ডিস্ট্রয় হয়ে যাবে, থাকবে না। যে আমি যখন চৌসার ক্রিয়া ওদের ওপরে অ্যাপ্লাই করি তখন এটা অনেকটাই কন্ট্রোল হয়ে যায়। ওটাকে 4 রাস্তার মাঝখানে রাখা হয়, ফুল ডিস্ট্রয় ওরা শুরু করে। এবং এই ডিস্ট্রয়টা মোটামুটিভাবে ধরে রাখো খুব বেশি আমাদের কত দিন হবে, এই ধরো আজকে রাতে একে রাখা হয়, আর আজকে রাতের পুরে কালকে সকালে যখন হবে, সূর্য উদয় হবে, এই ততক্ষণের মধ্যে ডিস্ট্রয় হয়ে যাবে। বেশি হাফ বেলা আমাদের হিসেবটা থাকে। ক্রিয়াটা করা শুরু যেদিন হয় সেদিন থেকে এটা মানে এই জিনিসটা আসার মধ্যে কতটা সময় লাগে? ধরো আমরা খণ্ডন ক্রিয়াটা শুরু করলাম আর চৌসার ক্রিয়াটা, এটা হচ্ছে তিথির ওপর নির্ভর করে, যে কোনো তিথিতে করা যায় না, শক্তিশালী তিথিতে করতে হয়। ঠিকঠাক মতন হলে 15 দিন, 18 দিন, 20 দিন, আবার যদি তিথির এদিক ওদিক হয়ে যায় তাহলে 1-1.5 মাস সময় লাগে। তো এবার নির্ভর করে কখন শুরু করছি এর কাজটা, কখন সে আসছে, সেই অনুসারে এর তিথি। কারণ খণ্ডন ক্রিয়া আছে, সংকল্প যজ্ঞ আছে, মাঝখানে কোনো অমাবস্যার যজ্ঞ পড়ে যায়, তারপর গিয়ে চৌসার পরে। আবার কি হয়, বাইরে যদি কোনো অনুষ্ঠান থাকে রাস্তায়, কারণ এটা রাস্তার মাঝখানে রাখতে হয়, তো রাস্তায় ধরো পুজো পাঠ চলছে, তাহলে তুমি রাখতে পারবে না, মানে ওই সময় বন্ধ। তো এইগুলো দেখে, পরিবেশ দেখে, সিচুয়েশন দেখে করা হয়। তো যখন ওদের আমরা এই ক্রিয়া করি 2 বোনেরই, তো 1 বোনের তো অটোমেটিক অনেকটাই ঠিক হয়ে যায়, দ্বিতীয় বোন অনেকটা অসুস্থ হয়ে গেছিল, তার আর 1-1.5 মাসের মতন সময় নেয় ঠিক হতে। মোটামুটি ওই 2.5-3 মাসের মধ্যে সে অনেকটা রিকভার করতে শুরু করে। তখন আমাকে তাদের ওই বাস্তুকে বন্ধন করতে হয়, ওদের বন্ধন করতে। এবং যখন ওই বাস্তুকে বন্ধন ডিস্ট্রয় করা হলো এই দিকের পার্টকে, অটোমেটিক ওদের ব্যবসা উঠতে শুরু করে দিল। আজকে রমরমিয়া দোকান চলছে, রমরমিয়া তাদের হোম ডেলিভারি চলছে, রেস্টুরেন্ট চলছে, তাদের হোটেলের ব্যবসা চলছে। মানে ওই যে ক্রিয়াটা ওদের উপর ছিল যেটা ওদের ক্ষতি করছিল সেটা আবার বাস্তুদোষও ক্রিয়েট করেছে। কি হয়, তোমার বাস্তুতে রাখা, তো এই বাস্তুতে রাখার দরুন কি হচ্ছে, বাস্তুতে এফেক্ট দিচ্ছে। বাস্তুর এন্টায়ার বাস্তুর মধ্যে তুমি যে পজিটিভ জিনিস করছো সবকে ডিস্ট্রয় করছো। যে করেছিল তার টার্গেট ছিল সন্তানদের মারো, এদেরকে পথে ফেলো, কম পয়সায় বিক্রি করে দেবে, ছেড়ে দেবে। সবার ছাড়ার আগে আমরা কারে বলি, আত্মীয় স্বজনকেই তো বলি নিয়ে নাও। মানে সব শেষ হয়ে যাচ্ছে তখন তো এটাও দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এদের প্ল্যানিংটা সেখানে ছিল। হ্যাঁ, এটার পিছনে লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু মোটা মোটা লাখ লাখ টাকারও তো গল্প আছে এদের। তো সেই রকমের ক্ষেত্রে এই দৃশ্যটাকে হয়তো আমি এত সহজে বলছি, কিন্তু সেই দৃশ্যটা এতটা সহজ ছিল না। খুবই মর্মান্তিক। যখন গলার এখান থেকে ফালি, এখান থেকে ফালি, সব অঙ্গে অঙ্গে ফালি, পায়ের ফালিটা তো আটকে ওঠার মতন, মানে অ্যাক্সিডেন্ট হলে যেরকম হয় সেরকম মোটা করে পুরো হয়ে রয়েছে, মানে ভিতরে লাল মাংসগুলো দেখা যাচ্ছে, এতটা ভয়ানক ছিল। কাউকে দিয়ে বুঝিয়ে বলাও যাচ্ছে না, কাউকে তুমি বুঝিয়ে ওভাবে বলতে পারবে না যেটা ফালি হচ্ছে কেন। অনেকেই বলছে ওদি নিজে ইচ্ছে করে এইসব করছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে পায়ের ক্ষেত্রে, দীঘার সি বিচে দাঁড়িয়ে মা বাবা সবাই, মা বাবা তো এমনি জানতো, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটা ঘটেছে, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে, টিল দাঁড়িয়ে আছে, এই ফের চিড়ে গেল। তুমি বলতে পারবে না যে ও চলো ঘরে বসে কিছু করেছে, এই সাইডে বসে কিছু করছে, সেজন্য সবার সামনে, লোকজনের সামনে পুরো চিড়ে গেল পাটা, আর হাওয়া করে কাঁদছে আর হু করে রক্ত বেরোচ্ছে। ব্যান্ডেজ জড়িয়ে ব্যান্ডেজ করে তারপর আবার আমাকে ফোন করছে। এবার যখন ফোন করেছে আমি তখন বললাম কোথায় তোমরা, বললো দীঘায়। আমি বললাম তোমাদের জলে যাওয়া বারণ। আমি জলে নাবিনি তো। বললাম কোথায় আছিস, বলে দীঘার সমুদ্রের সি বিচে। ওখান থেকে আগে সর, একদম সি বিচের মানে জলে নামা বলতে ভাবছি যে আমি তো সমুদ্রে পুরো নাবিনি, ওই পারেই তো, ওখানেই ওকে ধরে নিয়েছে, যদি জলে নেমে যেত টেনে নিত। ভৌতিকের একটা বড় পাওয়ার নির্জন স্থান
যেখানে তোমার শক্তি কম ওখানে ওর শক্তি বেশি। উঁচু জায়গায় তুমি যাবে, ও ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করবে। জলে জমি যাবে, পা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই ও জলে যেতে বারণ করছে, ও ভেবেছে তাহলে জলে নামতে বারণ, জলের ধারেতেও যে ঘটনা ঘটায়। আস্তে আস্তে শক্তিটা তো বাড়তে থাকে। যত তুমি ওর দুনিয়াতে যাবে ওর তো শক্তি তত বাড়তে থাকে। এই এক অবিশ্বাস্য ঘটনা দু বোনের ক্ষেত্রে ঘটেছিল, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আবার আমার জীবনে এরকম মনে আছে ঘটনা, তাহলে অনেক সময় লেগে যাবে হয়তো, ঘটনার তো শেষ নেই। এই ক্রিয়াটাকে আমি হাবাস ক্রিয়া বলে থাকি। অ্যাকচুয়ালি আমার কাছে যাই ঘটনা ভৌতিক শুনবে সবই তন্ত্রের ওপর থেকে। এরাও দু বোন, একজন যদি বাড়ির ওদিকে থাকে আর একজন বাড়ির ওদিকে থাকে, মানে আমার পাড়ার না, তাদের ওই দিকে, কারণ ঠিকানা তো বলা যাবে না। ওরাও দু বোন। অনেক কিছু শুনেছ, ভূতের বাচ্চা শুনেছ কোনোদিন? আর একদিন তোমাদের সেই গল্প করবো ওখানে, যেখানে ভূতের বাচ্চা হয়, ডেভিল চাইল্ড। তোমরা যদি নেট সার্চ করো ডেভিল চাইল্ড মারো, তো মাঝে মধ্যেই ডেভিল চাইল্ড দেখতে পাবে। ডেভিল চাইল্ড জন্মেছে। এদের ক্ষেত্রে গিয়ে সেই ভূতের বাচ্চার ভ্রূণ তৈরি হয়ে যেত অটোমেটিকলি, এবং এদের সঙ্গে সেই ভৌতিক ঘটনাগুলো। এখানেও দু বোন, এবং এই যে ঘটনা যাদের দু বোনের সঙ্গে ঘটেছে, তুমি এদেরকে মূর্খ বলতে পারবে না, অশিক্ষিত, হাইলি কোয়ালিফাইড। আর এই যে ঘটনা তোমাকে আবার বলবো, কোনো একদিন আলোচনা করব, এরাও কেউ মূর্খ না, রিসার্চার, আমাদের পুরাতত্ত্বের রিসার্চার। তার জীবনের ঘটনা, যেখানে ভূতের আক্রমণ অর্থাৎ প্রেতের আক্রমণে সন্তান আসতে। মানে এগুলো কি সবই ইন্টারনাল ইমিউনিটির করা? এটাও সেই একই সম্পত্তি কেস। এটাতেও তাদের ক্ষেত্রেও ছিল সেই সম্পত্তির ব্যাপার, যেখানে তারা মরে গেলে সেই সম্পত্তিটা, এখানেও পারিবারিক ব্যাপার ছিল, সম্পত্তির ব্যাপার ছিল। মা বাবা ছিল না, দু বোন ছিল, ওদেরও সম্পত্তি নিয়ে নেওয়ার ব্যাপার ছিল। তাহলে ঘটনাটা শুনে এটাই বুঝলাম যে সম্পত্তির জন্য নিজেরই কাছের মানুষ কীভাবে নিজেদের ক্ষতি করতে পারে। আজকে এই এপিসোডটাকে শেষ করছি। আপনারা কোথা দিয়ে শুনছেন এই এপিসোডটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। পরের দিন আরও একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আসি। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।